তো ভারতের নির্দেশেই একই দিনে 15,000 পাকিস্তানি মুসলিমদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে আরব দেশ ইউএই, যা কিন্তু গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে। কেননা এটা ঠিক এমন সময় করা হয়েছে যখন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কয়েক ঘন্টার জন্য আমিরাতে যাবে কিছু গোপন চুক্তির জন্য। আর তার আগেই এইভাবে পাকিস্তানের বিরুদ্ধে এত বড় একটা অ্যাকশান সাফ বুঝিয়ে দিচ্ছে এখানে এর পেছনে ভারতই এই পুরো গেমটা খেলছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে বলা হচ্ছে শুধু যে আমিরাত পাকিস্তানিদের তাড়িয়েছে তাই নয়, বরং ওদের যত জমাপুঞ্জি ছিল যা এত বছর ধরে পাকিস্তানিরা ওখানে থেকে কামিয়েছে সেগুলো পর্যন্ত দখল নিয়ে কয়েক ঘন্টার মধ্যেই এদেরকে লাথি মেরে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আর বন্ধুরা, এটাকে নিয়েই শুরু হয়েছে একটা নতুন রহস্য, যেখানে দাবি করা হচ্ছে যে ইউএই বেসিক্যালি অখণ্ড ভারতের অংশ হওয়ার দিকে এগোচ্ছে এবং ওটা ধীরে ধীরে মুসলিম দেশ থেকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার প্ল্যান কষেছে ভারতের বর্তমান সরকার। আর এটা আমার বক্তব্য না, এটা বলেছে সিনেটর মুশাহিদ হুসেন। আর আপনারা যারা আমার চ্যানেলের পুরনো ভিউয়ার তারা হয়তো এর সাথে আমার পুরনো অ্যানালাইসিসের একটা মিল খুঁজে পাবেন, যেখানে আমি অলরেডি সাফ জানিয়েছিলাম এই মুহূর্তে যে ডি-র্যাডিক্যালাইজেশন হবে তার আওতায় আরব দেশগুলো ধীরে ধীরে ইসলাম ছেড়ে অন্যান্য ধর্মে কনভার্ট করবে, যার মধ্যে ইরান খ্রিস্টান হওয়ার দিকে যাচ্ছে। আর ভারতের টার্গেট আমিরাতকে হিন্দুদের দিকে আনা, ওদিকে আবার ইসরায়েল সৌদিকে টার্গেট করেছে। ফলে কয়েকদিন আগেই হঠাৎ করে আমাদের দেশি জেমস বন্ড অজিত ডোভালের আমিরাতে গিয়ে এমবিজেডের সাথে বন্ধ দরজায় কিছু গোপন চুক্তির পর যেভাবে এখন ব্যাক টু ব্যাক অ্যাকশান নিচ্ছে ইউএই, কখনো পাকিস্তানের বিরুদ্ধে, কখনো আমেরিকার বিরুদ্ধে, এমনকি রিসেন্টলি সৌদির বিরুদ্ধে গিয়ে ওপেক পর্যন্ত ছেড়ে দেয় যাতে আরব দেশগুলো দুর্বল হয়ে যাবে। এবং আরব দুর্বল হওয়ার মানেই হলো ইসলামিক শাসনের পতন। ফলে এই সমস্ত কিছু পরপর সাজালে একটা মারাত্মক কোনো খেলার ইঙ্গিত দিচ্ছে, যা পর্দার পেছন থেকে খেলা হচ্ছে। এবং তাকে নিয়ে আজ আমাদের এই ভিডিওতে বিস্তারে জানব যে হঠাৎ করেই এইভাবে আমিরাত 15,000 পাকিস্তানিদের তাড়িয়ে দিল কেন? এটা কি তাহলে অজিত ডোভাল আর এমবিজেডের গোপন চুক্তির ফল? আর তার সাথেই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হঠাৎ করে 3 ঘন্টার জন্য আমিরাতে ছুটে যাচ্ছে এই যুদ্ধের মাঝে, এটা কি পাকিস্তানের ওই কথাকে সত্য প্রমাণ করছে যে আমিরাত অখণ্ড ভারতের অংশ হওয়ার দিকে এগোচ্ছে? সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এই সমস্ত কিছু শুরু হয় এবছর জানুয়ারি মাস থেকে, যখন হঠাৎ আমিরাতের রাষ্ট্রপতি এমবিজেড মাত্র 4 ঘন্টার জন্য দিল্লিতে নামে এবং তড়িঘড়ি বেশ কিছু গোপন চুক্তি করে আবার নিজের দেশে ফিরে যায়। এবং সেই সময়ে স্পষ্ট ছিল যে এটা কোনো সাধারণ ভিজিট ছিল না, এমন কিছু ঘটবে যার জন্যই হয়তো তড়িঘড়ি এই সমস্ত হচ্ছে। এবং তার ঠিক কয়েকদিনের মাথায় সত্যি সত্যি ইরানের যুদ্ধও শুরু হয়। আচ্ছা, এই পর্যন্ত সবটাই নর্মাল ছিল, কিন্তু এরপর যা যা ঘটেছে সেটাই সকলের মনে একটা খটকা তৈরি করেছে। কেননা হঠাৎ করেই ইরানের কনফ্লিক্টে যখন মারাত্মক এনার্জি ক্রাইসিস চলছে এবং মোটামুটি কম বেশি সব দেশে ইকোনমি সাফার করছে, ঠিক এই বিপদের দিনেই আমিরাতের সরকার পাকিস্তানকে চাপ দেয় যে আমরা তোমাদের যে $3.5 বিলিয়ন লোন দিয়েছিলাম তা 1 সপ্তাহের মধ্যেই ফেরত দিতে হবে। এখন স্বাভাবিকভাবেই এটা শুনে পাকিস্তানের মাথায় বাজ ভেঙে পড়ে, কেননা আমিরাত সেই দেশ যাদের ভরসায় পাকিস্তানের ইকোনমি টিকেছিল। আর ওরাই তো 2019-এ পাকিস্তানকে সাহায্য পাঠিয়েছিল যাতে পাকিস্তান IMF থেকে লোন নিতে পারে আর ওদের দেশটা বেঁচে যায়। ফলে হঠাৎ করেই যখন ভয়ঙ্কর ক্রাইসিস চলছে তার মাঝেই যদি এমন একটা মিত্র দেশ পিঠে ছুরি মারে, সেটা সাফ ইঙ্গিত যে খুবই পরিকল্পনা মাফিক এখানে পাকিস্তানকে ফাঁসানো হয়েছে। কারণ দেখুন, আগে টাকাটা চাইলে পাকিস্তানের জন্য হয়তো অতটা মুশকিল ছিল না, কিন্তু এখন যেহেতু যুদ্ধ চলছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে, তাই এটা কিন্তু পাকিস্তানকে রাস্তায় এনে দাঁড় করিয়েছে। আর এর বিরুদ্ধে অগত্যা কোনো রাস্তা নেই। আমিরাত তো পাকিস্তানিদের ফোনও তুলতে রাজি হয়নি এবং শেষমেশ বাধ্য হয়ে পাকিস্তানকে তাদের পুরো বিদেশি মুদ্রা ভাণ্ডারের প্রায় 18 থেকে 20% টাকা আমিরাতদের ফেরত দিতে হয়। যদিও এখানে সৌদি আরব এই বিপদের দিনে পাকিস্তানকে বাঁচাতে আরও 2 বিলিয়নের সাহায্য করে এবং সেই টাকাটাই ওরা ইউএইকে ফেরত দিয়েছে, কিন্তু এটাও একটা চাল ছিল। এর বিনিময়ে পাকিস্তানের এয়ারফোর্স আর সেনাবাহিনীর একটা বড় অংশকে সৌদি নিজের দেশে মোতায়েন করিয়ে নেয়, যে অ্যাকচুয়ালি ভারতের জন্য সুবিধা করে দিয়েছে। এখন এই সব ঘটনার পর থেকে পাকিস্তান মারাত্মক ক্ষেপে যায় আমিরাতের ওপর, যার দরুন ওদের এক খুবই জনপ্রিয় সিনেটর, যে বলা হয় বিদেশ নীতি বিষয়ে বিজ্ঞ, নাম মুশাহিদ হুসেন, তিনি এমন কিছু বয়ান দেয় যা গোটা বিশ্বে আলোড়ন ফেলে দেয়।
যেখানে ওনার বক্তব্য ছিল যে আমিরাত এমনি এমনি এই লোন ফেরত চায়, এটা ভারতীয় পরিকল্পনার অংশ ছিল এবং খুব তাড়াতাড়ি হয়তো এইভাবে চলতে থাকলে আমিরাত, যে কিন্তু মুসলিম বিশ্ব বা আরব বিশ্বের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ, তারাও হিন্দু রাষ্ট্রের প্রভাবে অখণ্ড ভারতের অংশ হয়ে যেতে পারে। এখন স্বাভাবিকভাবেই এই স্টেটমেন্টটা দেখে শুরুর দিকে সকলেই এটা সিরিয়াসলি নেয়নি, কারণ সবাই এটাই ভাবছিল যে পাকিস্তান যেহেতু এখন ইউএইর ওপর ক্ষেপে আছে তাই এই ধরনের মন্তব্য করেছে। কিন্তু এরপর যা যা ঘটে তা সাফ বুঝিয়ে দিচ্ছে বিষয়টা যত সহজ মনে হচ্ছে আসলে কিন্তু ততটাই প্যাঁচান। কীরকম? মুসাইদ হুসেন অখণ্ড ভারতের বয়ানটা দিয়েছিল গত মাসের 6 তারিখ, আর এর ঠিক 2 সপ্তাহের মধ্যেই হঠাৎ করে ভারতের দেশি জেমস বন্ড অজিত ডোভাল 25 তারিখে আমিরাতে পৌঁছে যায়, আর ওখানে গিয়ে রাষ্ট্রপতি এমবিজেডের সাথে বেশ কিছু মিটিং করে এবং দুই দেশের মধ্যে কিছু অজানা চুক্তি বা সমঝোতা হয়, যাকে দুই দেশের কেউই কিন্তু পাবলিক করেনি। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো অজিত ডোভাল আমিরাত থেকে ফেরত আসতে না আসতে এমন কিছু ঘটে যা সকলের হোশ উড়িয়ে দেয়। কেননা অজিত ডোভাল 27 তারিখে ইউএই থেকে ভারতে আসে এবং তার পরের দিন মানে 28 তারিখ সকালে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় আমিরাত, যার আওতায় ওরা কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী একটা সংগঠন ওপেক এবং ওপেক প্লাস, যারা গোটা বিশ্বের তেলকে কন্ট্রোল করে, সেই সংগঠন থেকে বেরিয়ে আসে। আর এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল, কেননা সৌদির পর আমিরাত সেই দেশ যারা এই সংগঠনকে কন্ট্রোলের মাধ্যমে বেসিক্যালি গোটা বিশ্বে ইসলামিক শাসনকেও অনেকটাই মজবুত করে রেখেছিল, যেটা সেই 1970 সাল থেকে চলে আসছে। কিন্তু এখন আমিরাত এখান থেকে বেরিয়ে আসায় দুটো বড় ঝটকা লাগলো। এক তো গোটা বিশ্বে যে তেলের ওপর আমেরিকা বা ডিপ স্টেট এই ওপেক দেশগুলোর মাধ্যমে কন্ট্রোল করে রেখেছিল যাতে ইচ্ছে মতন গ্লোবাল ইকোনমিকে চালনা করতে পারে, তা ভাঙার কাজ শুরু হলো। আর দুই, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ওপেক দেশের সকলেই কিন্তু ম্যাক্সিমাম মুসলিম দেশ এবং ওরা এই তেলের প্রফিট থেকে সুপরিকল্পিতভাবে জিহাদি কাজকর্ম গোটা বিশ্বে ছড়িয়ে দিত বা বলতে পারেন ফান্ড করত, এবং কেউ এর বিরোধও করতে পারে না, কারণ তেল আনতে ওদের কাছেই যেতে হবে। কিন্তু প্রায় 50 বছর পর এখন কিন্তু ধীরে ধীরে তার অবসান হতে চলেছে। আচ্ছা, এখানে একটা বিষয় জানিয়ে রাখি, কিছু বড় বড় নিউজ চ্যানেলগুলো এখানে একটা মিথ্যা প্রচার করছে যে সৌদি আর ইউএইর মধ্যে লড়াইয়ের জন্য এই সমস্ত হচ্ছে, যেটা পুরোপুরি মিথ্যে এবং একটা ফেক ন্যারেটিভ তৈরি করা হয়েছে বলতে পারেন, যাতে আমিরাত যা অ্যাকশান নিচ্ছে বা ভবিষ্যতে নেবে তাকে জাস্টিফাই করতে পারে নিজের দেশ, যে আমরা কিন্তু মুসলিম বিরোধী নয়, আমরা সৌদির জন্য এই সমস্ত করছি। কেননা এখনও দুবাইয়ের ভেতরেও একটা জিহাদি গোষ্ঠীর দবদবা রয়েছে। যাই হোক, এরপর গত 28 তারিখে যেই আমিরাত ওপেক থেকে বেরিয়ে এলো, এখানে সবচেয়ে বেশি খুশি ছিল কে? ভারত, যার আওতায় এই খবর আসার মাত্র কয়েক ঘন্টার মধ্যে এদিকে ভারতের প্রাইম মিনিস্টার ঘোষণা দেয় যে আমি এই ইরান যুদ্ধ সত্ত্বেও আগামী মাসে আমিরাত যাব ইউরোপে যাওয়ার পথে, এবং ওখানে কয়েক ঘন্টার জন্য কিছু বিশেষ মিটিং করে প্রাইম মিনিস্টার ইউরোপে চলে যাবে। আর এখান থেকেই শুরু হয় গল্পের আসল টুইস্ট। 28 তারিখে যখন গোটা বিশ্ব এই নিয়ে ব্যস্ত যে আমিরাত ওপেক ছেড়ে দিল, ভারতের আলোচনা চলছে যে হঠাৎ প্রাইম মিনিস্টার এই যুদ্ধের মাঝে রিস্ক নিয়ে আমিরাতে কেন যাবে, তখনই ঠিক তার পরের দিন আরেকটা আশ্চর্যজনক ঘটনা ঘটে, যা পাকিস্তানের পায়ের তলার জমি সরে যাওয়ার মতন ঘটনা। কেননা ওই দিন মানে 29 তারিখ সকালের দিকে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ বেছে বেছে কেবলমাত্র যারা পাকিস্তানি তাদেরকে কাজ থেকে তাড়িয়ে দেয়, এবং পাকিস্তানের রিপোর্ট অনুযায়ী এখানে প্রায় 15 জন পাকিস্তানিদের তাড়িয়ে দেওয়া হয়। এখন কাজ থেকে বের করা অস্বাভাবিক ঘটনা নয়, অস্বাভাবিক হলো শুধুমাত্র পাকিস্তানিদের টার্গেট করে বের করা এবং খুবই অপমানজনকভাবে ওদেরকে তাড়িয়েছে। কেননা যাদেরকে এখান থেকে তাড়ানো হয়েছে তাদের কেউ কেউ বহু পুরনো কর্মী, প্রায় 18 বছর ধরে কাজ করছে এবং বেস্ট এমপ্লয় ছিল, তা সত্ত্বেও অবৈধভাবে এদেরকে বের করে দেওয়া হয়। এখানে তো HR প্রক্রিয়াকে না মেনেই সকাল সকাল পাকিস্তানিদের ইমিগ্রেশন সেন্টারে ডেকে পাঠিয়ে হুমকি দেওয়া হয় যে আগামী 48 ঘন্টার মধ্যে ওরা যেন দেশ ছেড়ে চলে যায়, না হলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এখন নর্মালি কাজ থেকে তাড়ালো একটা নোটিশ দেওয়া হয়, আর যদি নোটিশ নাও দেয় তাহলেও কাজ থেকে তাড়িয়ে কোনো দেশ এইরকম হুমকি দেয় না যে 48 ঘন্টার মধ্যে দেশ ছেড়ে চলে যাও। অর্থাৎ এটা আমিরাত পাকিস্তানের সরকারকে কিন্তু একটা ইঙ্গিত দিল। কিন্তু পাকিস্তানিদের দুর্ভাগ্য যে হয়তো ওরা ইঙ্গিতটা বুঝতে পারেনি যে ওদের জন্য আগামী দিনে আরও কতটা ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। কেননা এই ঘটনা ঠিক 5 দিনের মাথায় এমন কিছু ঘটে
যা কেউ কল্পনাও করতে পারেন, এবং এটা লাখো লাখো পাকিস্তানিদের জীবন ধ্বংস করে দিতে পারে। কারণ গতকাল সকালে হঠাৎ একটা নতুন রিপোর্ট সামনে এসেছে, যেখানে আচমকায় 15,000 পাকিস্তানি, সংখ্যাটা খুব ভালোভাবে শুনবেন, 15,000 পাকিস্তানিদের আমিরাত সরকার না কেবল কাজ থেকে তাড়িয়ে দিয়েছে, বরং ওদের কয়েক ঘন্টার মধ্যে দেশ থেকেও তাড়ানো হয়েছে। আর বন্ধুরা, আশ্চর্যের বিষয় কি জানেন? মিডিল ইস্ট আই সহ একাধিক আরব মিডিয়া আর পাকিস্তানের মিডিয়া রিপোর্ট করেছে, আমিরাত শুধু যে পাকিস্তানিদের বেছে বেছে কাজ থেকে বের করছে এবং দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে তাই না, বরং ওদের ওপর মারাত্মক টর্চারও করেছে। কী ধরনের টর্চার? তো রিপোর্টটা দেখুন। পাকিস্তানের মুসলিমদের দাবি, আমিরাতের সরকার, পুলিশ এই সমস্ত পাকিস্তানি কর্মচারীদের যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল, যেখানে এরা এত বছর ধরে টাকা পয়সা জমিয়েছে, সেই সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। মানে কেউ টাকা তুলতেও পারবে না, আর না দেশে টাকা নিয়ে যেতে পারবে। এছাড়া ওদের যত অ্যাসেটস ছিল, মানে কেউ হয়তো বাড়ি কিনেছে অথবা গাড়ি কিনেছে, সবটাই আমিরাতের সরকার দখল নিয়েছে। এরপর এদেরকে জোর করে বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক করা হয়। তারপর হঠাৎ বিনা কোনো কারণে বিমানে তুলে সোজা এদেরকে পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেয়। আর বন্ধুরা, এখানে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এরা কেউ কিন্তু এমন নয় যে অবৈধভাবে ইউএইতে এসেছিল বা থাকছিল বা কাজ করছিল। এরা অ্যাকচুয়ালি ভালো পদে ছিল, বহু বছর ধরে কাজ করছিল, এবং সাডেনলি ওদেরকে এত বছরের জমাপুঞ্জি কেড়ে নিয়ে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার মতন ঘটনা আমার মনে হয় না যে ভারতে থাকা অবৈধ বাংলাদেশি বা পাকিস্তানিদের সাথেও ভারত কোনো দিন করেছে। এখন স্বাভাবিকভাবে এটা কোনো নর্মাল ঘটনা নয়, এটা একটা ইঙ্গিত ছিল যে আমিরাত পাকিস্তানিদের ওপরে বদলা নিচ্ছে, এবং এটাকে নিয়ে এখন আতঙ্ক ছড়িয়েছে। কারণ ইতিমধ্যেই আমিরাতের প্রায় 12 থেকে 16% পপুলেশন পাকিস্তানি মুসলিমদের, এবং প্রায় 15 থেকে 18 লক্ষ পাকিস্তানিরা এখানে বাস করছে, কাজ করছে। ফলে এখন ওদের যদি এইভাবে রাতারাতি তাড়িয়ে দেয়, ভাবতে পারছেন তাহলে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই সব কিছু করা হয়েছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর আমিরাতে যাওয়ার ঠিক আগে। এখন অনেকেই এখানে আরেকটা থিওরিও বলছে যে হয়তো পাকিস্তান ইরানের পক্ষে ছিল, তাই আমিরাত এমনটা করেছে। কিন্তু এটা পুরোপুরি সত্যি নয়। পাকিস্তান আমেরিকার পক্ষেই আছে, নিজেদের সেনা পাঠিয়েছে ইরানের বিরুদ্ধে সৌদিতে, এবং আমেরিকা যা বলবে সেটাই ওরা করবে। তাহলে এতটা শত্রুতা কী করে সম্ভব? ডেফিনেটলি এর পেছনে অন্য গল্প রয়েছে। এবারে প্রশ্ন আসছে, তাহলে কি এটাই সত্যি যে ভারতীয় পর্দার পেছনে এই গেম খেলছে, এবং পাকিস্তানের সিনেটারি কি সত্যি বলেছিল যে আমিরাত ধীরে ধীরে অখণ্ড ভারতের অংশ হচ্ছে? কিন্তু প্রশ্ন তো উঠবে যে আমিরাত ভারতের কথাটা মানবে কেন? ওয়েল, আমার মতে পাকিস্তান খুব একটা ভুল বলছেন। কারণ আপনাদের যেটা আগেও বলেছি যে এই মুহূর্তে ভারত আর ইসরায়েল মিলে ডি-র্যাডিক্যালাইজেশন চালাচ্ছে, যার মানে হলো বিশ্ব থেকে ইসলামিক জিহাদকে শেষ করা হবে। আর এতে ডিপ স্টেটের পূর্ণ সমর্থন রয়েছে। কেন? খুব সহজভাবে যদি বলি তাহলে খেয়াল করেন, যত ইসলামিক টেরর অর্গানাইজেশন রয়েছে বা গোষ্ঠী রয়েছে, এরা প্রত্যেকেই কিন্তু 1970 সালের পেট্রো ডলারের পর তৈরি হয়েছে, এবং এদের সকলকেই আমেরিকার গোয়েন্দা সংস্থা মানে CIA ফান্ড করেছিল, যাকে নিয়ে কিন্তু 2014 থেকে 15 সালের মধ্যে প্রচুর রিপোর্ট পাবলিশ হয়েছে, আপনারা গিয়ে পড়তে পারেন। আর এটা কোনো ভুল ছিল না, এটা ছিল ডিপ স্টেটের একটা প্ল্যান, যেখানে ওরা ইসলামকে মডিফাই করে একটা নতুন ইসলাম তৈরি করে, যার নাম হলো পলিটিক্যাল ইসলাম। এখানে ইসলাম ধর্মের যে কট্টরপন্থী বিচার রয়েছে তাকে ব্যবহার করা হয় ক্ষমতা দখলের জন্য। সহজভাবে বললে আপনাদের একটা উদাহরণ দিই, ইরাক মুসলিম দেশ হলেও শান্ত ছিল। আমেরিকা কি করে? মিথ্যে কথা বলে ওখানে অ্যাটাক করিয়ে সাদ্দাম হোসেনকে মেরে দেয়, আর ওখানে তৈরি করে আইএসএস, আল কায়দার মতন জঙ্গি গোষ্ঠী। এরপর এই আইএসএস, আল কায়দার মতন সংগঠন গোটা বিশ্বে আক্রমণ করতে শুরু করে, এবং তারপর সেম আমেরিকা এক নতুন লড়াই শুরু করলো ওদের তৈরি এই জিহাদিদের বিরুদ্ধে, ওয়ার অন টেরার নামে। অর্থাৎ সহজ ভাষায় বললে আমেরিকার ডিপ স্টেটের প্ল্যান হলো প্রথমে সমস্যা তৈরি করো, তারপর তার সলিউশনকে বিক্রি করো। আর বন্ধুরা, এভাবেই গোটা বিশ্বে ওরা কিন্তু র্যাডিক্যাল ইসলামিস্টদের মাধ্যমে কিয়স তৈরি করে প্রফিট কামাতো, বা সিরিয়া, ইরাকের মতন দেশকে ধ্বংস করে ওদের সম্পদকে লুট করত। এতে করে কোনো দেশ এখানে উন্নতি করতে পারছিল না। আর এই সেম ইসলামকে কাজে লাগিয়ে মিডিল ইস্ট, যেটা তেলের ভাণ্ডার, সেখানে বিশ্বযুদ্ধের পর একাধিক ছোট ছোট আরব দেশকে তৈরি করে ওদের একটা ললিপপ ধরিয়ে দেয় যে একদিন গোটা বিশ্ব মুসলিমরা রাজ করবে। আর এতে প্রথমে ব্রিটিশরা, পরে আমেরিকা সাহায্য করে, এবং এর বিনিময়ে 1970 সালের আশেপাশে পেট্রো ডলার শুরু হয়, যেখানে সৌদি, ইউএইর মাধ্যমে ওপেক দেশগুলিকে কন্ট্রোল করে
একটা নতুন নিয়ম আনা হয় যে ডলার ছাড়া তেল বিক্রি হবে না। এর ফলে ডলার রিজার্ভ কারেন্সি হয়, আর আমেরিকা গোটা বিশ্বে আনলিমিটেড ডলার ছাপিয়ে রাজত্ব করতে শুরু করে। আর কেউ তো এর বিরোধও করবে না, কারণ তাহলে ওপেক দেশগুলো ওদেরকে তেল দেবে না, আর আমেরিকার সেই দেশে নিজেদের বিরাট মিলিটারি সাম্রাজ্যের মাধ্যমে আক্রমণ করে দেবে। এখন এই সমস্ত দিয়ে গত 50 থেকে 60 বছর ভালোই চলল, কিন্তু এখন আর তা চলছে না। আর আমেরিকা, ইউরোপ সমস্ত দেশ ধীরে ধীরে কোলাপস হতে বসেছে। এই কারণেই কিন্তু এখন নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি করছে ভারত, রাশিয়ার, চায়নার মতন দেশ। আর এটা তৈরি করতে গেলে এর পথের যে মূল বাধা মানে ইসলামিক জিহাদকে শেষ করা জরুরি। তাই জন্যই কিন্তু ডি র্যাডিক্যালাইজেশন শুরু হয়। এখন এই যে ডি র্যাডিক্যালাইজেশন, এর দুটো সেন্টার, মিডল ইস্টে গাজা, ইরান, আর এদিকে পাকিস্তান। আর এই দুটোকেই শেষ করা হবে, যার আওতায় ইসরায়েল তো নিজের কাজ করছে এবং ভারত একটু অন্যভাবে কাজ করছে। ভারত ইসরায়েলের মতো নিজেদের লোক মরতে দেবে না, আর না যুদ্ধে জড়াবে। আমাদের পলিসি হলো রিভার্স ফান্ডিং করে ডি র্যাডিক্যালাইজেশন করা, যার আওতায় সৌদি, ইউএইর মতন দেশও এতে সাপোর্ট দিচ্ছে। কারণ ওরা জানে এই ডি র্যাডিক্যালাইজেশন যদি ইসরায়েল আমেরিকার পদ্ধতিতে করা হয়, ওরা অর্ধেক পপুলেশনই মেরে দেবে, আর তারপরে যুদ্ধে যা ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা তো আলাদা। তাই তার উল্টো স্লোলি পাকিস্তানের ইকোনমিকে শেষ করা হচ্ছে। এবং এখন ধীরে ধীরে আরব দেশগুলো নিজেদের ফান্ডিং কমাচ্ছে, আর আরব থেকে পাকিস্তানিদের খেদানোও হবে। এতে করে দুটো থেকে তিনটে বড় সুবিধা। প্রথমত, এদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে, আর পাকিস্তান যে রেমিটেন্স কামাতো এই সমস্ত আরবে কাজ করা পাকিস্তানিদের থেকে, তার শেষ। দুই হলো, এরা আরব থেকে সরলে ধীরে ধীরে ভারতীয়রা, স্পেশালি হিন্দু পপুলেশন এদের জায়গা নেবে। এতে ডেমোগ্রাফি পাল্টে যাবে আরব দুনিয়াতে। আর এখানে কোন হিন্দুরা আসবে? ভারত থেকে আসবে না, ওরা আসবে আমেরিকা থেকে। আগেও বলেছিলাম না যে আমেরিকায় এখন ভারতীয়দের দরকার নেই। ইউরোপেও হিন্দু ইহুদিদের মেরে মেরে তাড়াবে, তো ওরা যাবে কোথায়? ওরা শিফট করছে আরব দেশগুলোতে, স্পেশালি ইউএইতে। আর বন্ধুরা, এই জন্যই তো আবুধাবিতে এত বড় মন্দিরও তৈরি করা হয়েছে। তো বেসিক্যালি আমিরাত ডি র্যাডিক্যালাইজেশনে যুদ্ধে যেতে চাইছে না, ওরা ভারতের সাথে অ্যালাইন হয়ে হিন্দু হওয়ার পথে আছে। ইরান অন্যদিকে খ্রিস্টান হওয়ার দিকে যাচ্ছে, যাকে নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছিলাম, গিয়ে আপনারা দেখতে পারেন। ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কীভাবে ইরানকে খ্রিস্টান মেজরিটি দেশ বানানোর চেষ্টা চলছে। আর তৃতীয় সুবিধা, পাকিস্তানিদের আরব থেকে তাড়ানো শুরু করলে হিউজ একটা ক্রাইসিস তৈরি হবে পাকিস্তানের ভেতরে, যার সামাল দেওয়া অসম্ভব ব্যাপার পাকিস্তানের আর্মির পক্ষে। এক্ষেত্রে ভারত ছোট ছোট অপারেশন চালিয়ে পাকিস্তানের আর্মিকেও আরও দুর্বল করবে, এবং একটা সময়ে ওদের সেনাবাহিনী না আমেরিকা না আরব দেশ থেকে টাকা পাবে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে বা টেরারকে সাপোর্ট দিতে পারবে। এবং তার সাথে যে সমস্ত পপুলেশন আরব থেকে ফেরত আসবে তারাও তো বিরোধ করবে, এবং সিভিল ওয়ার টাইপের সিচুয়েশন হবে। কেননা জেহাদ করতে গেলেও পেটে খেতে তো হবে, সেটাই পাবে না পাকিস্তানের জনগণ। এতে কিন্তু ইভেনচুয়ালি পাকিস্তানকেও ডি র্যাডিক্যালাইজ করতেই হবে, তা না হলে না খেয়ে মরতে হবে। যদিও এতে অনেক প্রসেস আছে, এটা নিয়ে অন্যদিন ডিটেলসে বলব। তবে আমিরাত যা করছে তা বেসিক্যালি আগামী ক্রাইসিসের হিন্ট। এখন দেখা যাক যে পাকিস্তানের আর্মি এর থেকে শিক্ষা নেয় কিনা। আমার তো মনে হয় না যে ওরা নেবে। তাই ফুল ফ্লেজ ক্রাইসিস শুরু করা ছাড়া পাকিস্তানকেও জব্দ করা যাবে না।